সেটা দিয়ে আমরা লগ ইন করতে পারতেছি কিনা। তো আমাদের অ্যাপাচি রান হলো, আমরা মাইএসকিউএলটা রান করলাম এবং ধরুন যে এইটা আমরা লোকাল হোস্ট পিএইচপি মাইএডমিন এটা আমরা ইনকগনিটো মোডে ওপেন করলাম। তো ওপেন করার পর ধরুন যে এখন আমরা রুট দিয়ে আমরা উইদাউট পাসওয়ার্ডে ট্রাই করি, দেখি আমরা লগ ইন করতে পারি কি না। তো এই যে দেখুন আমাদের কিন্তু ইন্টারফেসে লগ ইন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ডাটাবেস পিএইচপি মাইএডমিন ইন্টারফেস। এখানে আমরা যেটা করব আমাদের ডাটাবেসগুলো ক্রিয়েট করব। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা লারাগনটা সেট আপ দিলাম। তারপরেও যদি আপনাদের কোনো ইস্যু থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। তো বন্ধুগণ, আমরা আজকের পর্ব থেকে পিএইচপি সিনট্যাক্স এবং পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখব। তো আমরা যেটা করতে পারি, আমরা ধরুন যে জ্যাম্প আমরা যেটা ইনস্টল করেছিলাম আমাদের এই ড্রাইভের ভিতরে, তো আমরা জ্যাম্প নিয়ে শুরু করতে পারি। জ্যাম্পের মাধ্যমে আমরা কাজ স্টার্ট করতে পারি। আমরা প্রিভিয়াস পর্বে যে htdocs-এর ভিতরে কিন্তু আমাদের যে ফার্স্ট প্রজেক্ট এখানে আমরা একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করেছিলাম। তো এই ফাইলটা যদি আমরা ধরেন যে আমাদের যেই কোড এডিটর নোটপ্যাড প্লাস প্লাস এটাতে ওপেন করি, আপনারা কিন্তু এই যে নোটপ্যাড প্লাস প্লাস যেটা করবে, এটা যেটা করবে নোটপ্যাড প্লাস প্লাস তাদের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে আপনার 64 বিটের জন্য আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। এটা আমি প্রিভিয়াস পর্বে আপনাদেরকে দেখাই নাই। আপাতত আমরা নোটপ্যাড প্লাস প্লাস কোড এডিটরটা বা কোড বেসটা ইউজ করব। পরবর্তীতে আমরা আদার্স যেই কোড বেসগুলো আছে বা কোড এডিটর যেগুলো আছে সেগুলো ইউজ করব ওয়ান বাই ওয়ান। তো আমরা ধরেন যে জ্যাম্পের মাধ্যমে যদি কাজ করি, তাহলে আমরা ধরেন যে জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেলটা, এই যে জ্যাম্প control.exe যে ফাইলটা, এটা যদি হিট করি তাহলে আমাদের জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা ওপেন হলো। এখন ধরুন এখানে আমাদের যে অ্যাপাচি এবং মাইসিকিউএল যেই সার্ভিস, এই দুইটা সার্ভিস আমরা ওপেন করে নিব। তো এই দুইটা সার্ভিস ওপেন করে নেওয়ার পর আমরা যেটা প্রিভিয়াস পর্বে দেখেছিলাম যে আমরা যদি এখানে লোকাল হোস্ট দেন হচ্ছে ফার্স্ট প্রজেক্ট লিখি, তাহলে আমাদের ইন্ডেক্স ফাইলটা লোড হয়। তো আমরা যেহেতু আজকের পর্বে আমরা সিনট্যাক্স যেটা হচ্ছে যে আমাদের HTML আমাদের যে পিএইচপি সিনট্যাক্স যেটা, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো তার আগে ধরুন যে আমরা একটা ডকুমেন্ট টাইপ আমাদের যেই HTML-এর যেই স্ট্রাকচার সেটা আমরা করে নিই। যেমন ধরেন আমরা এটা কিভাবে করি, যে ডক টাইপ আপনারা এগুলো পারেন, আর এখন তো আপনার এগুলো রেডিমেড থাকেই। তো আমরা এই যে ডক টাইপ যেটা HTML তৈরি করি, এরপর আমরা কী করি, এরপর আমরা HTML ট্যাগটা এখানে HTML স্টার্ট অ্যান্ড এন্ডিং ট্যাগটা ইউজ করি। তারপরে এটার ভিতরে কি থাকে, এটার ভিতরে আমাদের যে হেড ট্যাগটা আছে, হেড ট্যাগটা থাকে, এবং হেডের ভিতরে ধরেন যে আমরা যেই টাইটেল ট্যাগটা আছে সেই টাইটেল ট্যাগটা দিতে পারি। যেমন আমরা এখানে টাইটেল ট্যাগটা দিলাম। তো টাইটেলের পরে এখানে আমাদের যে হেডের বাহিরে আমাদের বডি ট্যাগটা দিতে হবে। তো আমরা বডি ট্যাগটা দিলাম, বডি এন্ডিং ট্যাগটা দিলাম। তো ধরুন এটার ভিতরে আমরা প্রথমে একটা ডিভ নিয়ে নিতে পারি, ডিভের এন্ডিং অ্যান্ড স্টার্টিং অ্যান্ড এন্ডিং ট্যাগ দিলাম। তো এই ডিভের ভিতরে আমরা একটা ক্লাস নিয়ে নিই, লাইক ধরেন যে আমাদের টেমপ্লেট নামে আমরা একটা ক্লাস নিয়ে নিতে পারি। এখানে ধরুন যে আমরা একটা ক্লাস নিলাম, এটাকে আমরা দিলাম টেমপ্লেট, ক্লাসের নেম দিলাম, এবং এই টেমপ্লেটের ভিতরে আমরা ধরুন যে একটা সেকশন নিলাম, সেকশন স্টার্টিং অ্যান্ড এন্ডিং ট্যাগ দেওয়ার পর তো সেকশনের ভিতরে ধরেন যে আমরা একটা ক্লাস দিলাম, লাইক ক্লাস দিলাম আমরা এখানে ক্লাস দিলাম আমরা লাইক হেডার, এবং এই সেকশনটাকে আমরা কপি করি। এই সেকশন হেডার থাকবে একটা, তারপরে ধরুন যে আমরা সিম্পলি এখানে আমরা দিতে পারি ফুটার এবং মেইন কন্টেন্ট, আরেকটা ধরুন যে আমরা দিলাম মেইন কন্টেন্ট। তো এইটা আমরা ক্লাস দিলাম মেইন কন্টেন্ট এবং এটাকে আমরা দিলাম ফুটার। তো এখানে আমাদের এই যে হেডারের ভিতরে ধরুন যে আমরা একটা h2 ট্যাগ নিতে পারি। h2 ট্যাগের ভিতরে আমরা লিখতে পারি যে পিএইচপি সিনট্যাক্স, পিএইচপি ফান্ডামেন্টাল, অথবা আমরা লিখতে পারি পিএইচপি সিনট্যাক্স, এবং এই টাইটেলে আমরা এটা লিখে দিই পিএইচপি সিনট্যাক্স। এখানে আমরা লিখতে পারি পিএইচপি ফান্ডামেন্টাল, এখানে হবে পিএইচপি সিনট্যাক্স। এবং আমাদের যে ফুটার, এই ফুটারের ভিতরে ধরুন যে আমরা আরেকটা h2 নিই,
এইখানে আমরা দিয়ে দিলাম, এখানে আমরা দিতে পারি liveprojectacademy.com, liveprojectacademy.com। তো এখন এই যে মেইন কন্টেন্ট, এই মেইন কন্টেন্টে ধরুন যে আমরা লাইক আমরা পিএইচপি যে সিনট্যাক্সটা আছে সেটা যদি আমরা এখানে লিখি, পিএইচপি সিনট্যাক্স লিখে এইখানে আমি লিখলাম যে ইকো আই এম লার্নিং পিএইচপি। ওকে, তো এখন এইগুলোর জন্য আমি সিম্পল কিছু সিএসএস অ্যাপ্লাই করে নিই। ধরুন যে আমরা এখানে কী লিখতে পারি, আমরা এখানে যে স্টাইল যে ট্যাগটা আছে এটা লিখব। এখন এখানে স্টাইল ট্যাগ লেখার পর এখানে ধরুন যে আমাদের যে ক্লাসগুলো আছে, আমাদের টেমপ্লেট আছে, তারপরে ধরুন আমাদের হেডার আছে, কমা ফুটার আছে, তারপরে ধরুন যে আমাদের এখানে ডট মেইন কন্টেন্ট আছে, এরপরে আমাদের ডট আমরা যেটা করতে পারি হেডার এবং ফুটারটাকে কপি করে হেডার এবং ফুটারের ভিতরে H2 আছে, এটার ভিতরে ধরুন যে একটা স্টাইল আমরা দিতে পারি। তো এখানে আমরা দিলাম H2, এই ডটটা আমরা কেটে দিই। তো এখন এখানে ধরুন যে আমরা যেটা করতে পারি, আমরা টেমপ্লেটের জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড ধরুন যে আমরা দিলাম, আমরা হ্যাশ দিয়ে ডিডিডি দিলাম, এবং আমরা এখানে আমরা যেটা করতে পারি উইডথ দিতে পারি, উইডথ দিতে পারি লাইক আপনার 900 পিক্সেল। এরপরে ধরুন যে আমরা মার্জিনটা 0 অটো করে দিই, তাহলে এটা সেন্টারে চলে যাবে। এরপরে হেডার এবং ফুটারের জন্য আমরা যেটা করতে পারি, হেডার এবং ফুটারের জন্য ধরুন যে প্যাডিং দিতে পারি, প্যাডিং 20 পিক্সেল, সামথিং লাইক দ্যাট। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড ধরুন যে আমরা 444 দিলাম, এবং আমরা এটার জন্য কালার দিতে পারি, কালার ধরুন যে FFF হোয়াইট আমরা কালার দিলাম। এরপরে আমাদের যেটা H2 যেটা আছে এটার জন্য ধরুন যে আমরা যেটা করতে পারি, মার্জিনটা ডিফল্ট যে মার্জিনটা এটাকে 0 করে দিই, এবং মেইন কন্টেন্টকে আমরা মিনিমাম হাইট দিয়ে দেবো। মিনিমাম হাইট ধরুন যে মিনিমাম হাইট 400 পিক্সেল, এবং এটার ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার নেই। তো ধরুন এখন আমরা দেখি যে আমাদের এই ফাইলটা, এটা যে আমরা রিফ্রেশ দিই এটা কেমন দেখায়। এই যে দেখুন এটা কিন্তু এমন শো করতেছে। তো এখন এটাকে আমরা একটা কাজ করি, ধরুন যে এখানে অথবা ধরুন যে আমরা এটাকে এই যে এইখানে ইন্সপেক্ট করে কাজ করতে পারি। যেমন ধরুন এইখানে যে আমাদের যে টেমপ্লেটের উইডথটা আমরা একটু কমিয়ে দিই। ধরুন যে টেমপ্লেটের উইডথটা আমরা দিতে পারি 500 পিক্সেল, এবং মার্জিন 0 অটো, এটা হবে মার্জিন। ওকে, এটা আমরা যেটা করব এটা হবে আপনার মার্জিন, এটাও হবে মার্জিন, এবং এটা আমরা দিতে পারি 500। এবং ফুটারটা যদি দেখি আমরা হেডার কমা ফুটার, এটা কিন্তু ডট হবে। তো এখন আমরা যদি এখানে যাই রিফ্রেশ দেই, তাহলে কিন্তু এটা আমাদের এখন এমন শো করতেছে। ওকে ফাইন। তো এখন এইখানে ধরুন যে এটা যদি আমরা একটু ইন্সপেক্ট করে এই যে মেইন সেকশন যেটা, এটা ধরুন যে আমরা প্যাডিং দিতে পারি 20 পিক্সেল। ওকে ফাইন, এটার প্যাডিংটা দিই 20 পিক্সেল। এই মেইন কন্টেন্ট যেটা, এটার প্যাডিংটা দিই 20 পিক্সেল, যেটা আমরা ধরেন প্যাডিং 20 পিক্সেল। আমাদের এইখানে প্যাডিং আমরা ধরুন যে 5 পিক্সেল দিই, 5 পিক্সেল দিলাম, সেভ করলাম। এখন ধরেন যে আমরা রিফ্রেশ দিই। আচ্ছা, এখন কিন্তু মোটামুটি ফাইন লাগতেছে। যেমন এইটাকে টেক্সটগুলোকে সেন্টারে দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, টেক্সট সেন্টার ইউজ করতে পারি। এই যে এখানে টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করতে পারি, এবং টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করার পর যেমন ধরেন যে এই হাইটটা আমরা একটু কমিয়ে দিই, এই হাইটটা মিনিমাম হাইটটা আমরা 300 দিই। এখন যদি রিফ্রেশ দেই, এই যে দেখুন এটা কিন্তু এমন দেখাচ্ছে। এটা আমরা আরও কমাই, কারণ আমাদের স্ক্রিন সাইজের জন্য 200। ওকে ফাইন, I think 200 is okay, so let's give 200 or 250 pixel.
তো আমাদের একটা বেসিক টেমপ্লেট হয়ে গেল যেটা নিয়ে আমরা কাজ করতেছি, এবং এই যে এটাকেও ফুটারটাকেও আমরা সেন্টার করে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার, এটা হবে ডট ফুটার H2, এবং এই মার্জিন 0, ওকে ফাইন। তো ধরুন আমরা একটা রিফ্রেশ দিলাম, এই যে দেখুন আমাদের একটা টেমপ্লেট হয়ে গেল। তো এখন এই যে যেমন ধরেন আমরা যে হেডারে লিখতেছি পিএইচপি ফান্ডামেন্টাল পিএইচপি সিনট্যাক্স, তো এখন এটা কিন্তু আপনি চাইলে পিএইচপি দিয়েও লিখতে পারেন। সেটা কিভাবে লিখবেন, এই যে এটাকে ধরেন যে আমি ধরেন যে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে রিফ্রেশ দিলাম, এই যে হেডার থেকে চলে গেল। এখন আপনি এটা পিএইচপি দিয়েও লিখবেন, কিভাবে লিখতে পারবেন, এই যে পিএইচপি সিনট্যাক্সটা আপনি লিখবেন। পিএইচপি সিনট্যাক্সটা লেখার পর আপনি এখানে ইকো করবেন, ইকো করে ডাবল কোটেশন দিয়ে আপনি এখানে সেমিকোলন দিয়ে শেষ করবেন, এবং এখানে আপনি এইটা দিয়ে দিবেন। তো এখন ধরেন যে আমি এটা যদি রিফ্রেশ দেই, এই যে দেখুন এখন কিন্তু এটা প্রিন্ট করতেছে। সিমিলারলি আপনি এই যে ফুটারে যেটা আছে এখানেও কিন্তু আপনি পিএইচপির মাধ্যমে এই ভ্যালুটাকে প্রিন্ট করতে পারবেন। সেটা করবেন কিভাবে, এইভাবে পিএইচপি সিনট্যাক্সটা লিখবেন, লেখার পর আপনি আপনার যে টেক্সটটা সেটা দিয়ে আপনি সেমিকোলন দিয়ে এটা শেষ করবেন। এবং আমাদের এই যে ভিতরের যে ভ্যালুটা মেইন কন্টেন্টের ভিতরে, এটাও কিন্তু আমরা পিএইচপি দিয়েই এখানে প্রিন্ট করে দেখাচ্ছি। এই যে দেখুন এটা কিন্তু প্রিন্ট করতেছে পিএইচপি দিয়ে। এখন আরেকটা বিষয়, আপনি যদি চান যে এই যে পিএইচপি সিনট্যাক্সের ভিতরে সে ফর এক্সাম্পল আপনার যে পিএইচপি সিনট্যাক্স এটার ভিতরে আপনি আপনি সামথিং এখানে লিখতে যাচ্ছেন, এবং আপনি যদি রিফ্রেশ দেন তখন কিন্তু আপনি একটা সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার একটা এরর দেখতে পাবেন। কারণ আপনি পিএইচপি ভিতরে এইভাবে কিন্তু লিখতে পারবেন না। আপনাকে যদি লিখতে হয়, আপনাকে এখানে এই যে ডাবল স্ল্যাশ, যেটা ব্যাক স্ল্যাশ দিয়ে কমেন্ট করতে পারবেন আপনি। এখন যেমন ধরেন আমি কমেন্ট করলাম, এখন কিন্তু আমার আর ওয়ার্নিংটা আসতেছে না। আবার ধরেন যে আপনার যদি এরকম মাল্টিপল লাইন কমেন্টের প্রয়োজন হয়, তখন কিন্তু আপনি এই যে স্ল্যাশ এবং স্টার দিয়ে এবং ইন্ড, আপনি ইন্ড স্ল্যাশ দিয়ে কিন্তু এইভাবে মাল্টিপল লাইন কমেন্ট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা পিএইচপি সিনট্যাক্সের পরিচিতি বা পিএইচপি সিনট্যাক্স দিয়ে কিভাবে আমরা প্রিন্ট করতে পারি আমাদের ভ্যালু বা কন্টেন্ট, সেটা আপনারা বুঝতে পারছেন আশা করি। এখন পরবর্তী পর্বে আমরা যেটা করব, পিএইচপি ভেরিয়েবল নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা পিএইচপি ভেরিয়েবল ডিক্লারেশন এবং ভেরিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি সেই প্রসেসগুলো জানবো। তো আমরা প্রিভিয়াস পর্বে আপনাদেরকে সিনট্যাক্স দেখিয়েছিলাম, পিএইচপি সিনট্যাক্স আমরা কিভাবে করতে পারি। তো পিএইচপি ভেরিয়েবলের জন্য আমি যদি আমার নোটপ্যাড প্লাস প্লাসে যাই, এখানে ধরুন যে আমরা পিএইচপি ভেরিয়েবল কিভাবে কল করতে পারি, তার আগে আমাদেরকে এখানে একটা পিএইচপি সিনট্যাক্স আমরা নিয়ে নিব। আমরা একটা পিএইচপি সিনট্যাক্স নিয়ে নিলাম। এই সিনট্যাক্সের ভিতরে আমাদের পিএইচপি কোডগুলো অলওয়েজ লিখতে হবে। আমরা পিএইচপি এই সিনট্যাক্সের বাহিরে কিন্তু পিএইচপি কোড লিখতে পারবো না। আর এখানে একটা স্পেলিংয়ের প্রবলেম ছিল, এটা হবে সিনট্যাক্স। তো এটা আমি একটু চেঞ্জ করে দিই। এখানেও আমাদের এই যে এখানেও সিনট্যাক্স আছে। তো এখন ধরুন যে আমরা যে পিএইচপি ব্লকটা নিলাম বা সিনট্যাক্সটা নিলাম, এটার ভিতরে আমি একটা ভেরিয়েবল কল করার জন্য আমি একটা ডলার সিম্বল নিব। ডলার সিম্বল নেওয়ার পর তারপরে ভেরিয়েবলের নামটা দিব। ধরুন যে আমি ভেরিয়েবলের নাম দিলাম ফন্টস, এবং ফন্টের নামটা দেওয়ার জন্য ধরুন যে আমি ডাবল কোটেশনের ভিতরে সেমিকোলন দিয়ে শেষ করব। এটার ভিতরে ধরুন যে আমি ফন্টের নামটা নিলাম, ফন্টের যে নাম সেটা নিলাম। এখন এই যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করলাম, এটা কিন্তু আমি আমার এই এন্টায়ার ফাইলে প্রিন্ট করতে পারবো পিএইচপি সিনট্যাক্সের ভিতরে। ধরুন যে আমি এখানে প্রিন্ট করতে চাচ্ছি অথবা ইকো করতে চাচ্ছি, তখন কিন্তু আমি জাস্ট এইভাবে ফন্টের আমাদের ভেরিয়েবলের নেম, এই ভেরিয়েবলের নেম দিয়ে আমি এটা প্রিন্ট করতে পারবো। এখন ধরুন যে আমি যদি এখানে যাই এবং রিফ্রেশ দিই, এই যে দেখুন বারডানা কিন্তু এখানে প্রিন্ট করতেছে। তো ধরুন আমি এই যে এইটাকে রিমুভ করে দিই, এটাকে রিমুভ করে দিয়ে আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন বারডানা কিন্তু এখানে প্রিন্ট করতেছে। আবার আপনি যদি চান, ধরুন যে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল এ, ধরুন যে এটাকে আমরা একটা ইন্টিজার দিলাম যে 4, তারপর আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম ভেরিয়েবল ভি, এটা দিলাম আমরা 2। তো এখন আপনি যদি
এইখানে এই আপনি যদি এখানে ধরুন যে আরেকটা ভেরিয়েবল নিলেন, নিয়ে ভেরিয়েবল এ দেন হচ্ছে আপনার সামেশন ভেরিয়েবল বি, আপনি যদি ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল বি এই দুটাকে যোগ করতে চান, সামেশন করতে চান, সাম করতে চান, তখন কিন্তু এইভাবে আপনি করতে পারবেন। এবং এই যে ভেরিয়েবল সি এটাকে জাস্ট আপনি এখানে প্রিন্ট করে দিবেন। তো এখন আপনার আউটপুট কিন্তু চলে আসবে, আপনি এখানে দেখবেন আপনার সামেশনের আউটপুটটা চলে আসছে। আবার আপনি যদি চান যে এই যে আপনার এখানে সামেশন, আপনি এখানে কিছু লিখতে চাচ্ছেন, লাইক ধরেন যে টোটাল ভ্যালু এরকম আপনি একটা প্রি টেক্সট দিতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি এই যে এখানে ডট দিয়ে কনকেট করে নিতে হবে। কনকেট করে নেওয়ার পর আপনি যদি এখানে রিফ্রেশ দেন, তখন দেখবেন টোটাল ভ্যালু ইকুয়াল 6, আপনার যে সামেশনটা সেটা চলে আসছে। আবার আপনি যদি চান যে এই ভেরিয়েবলের পরেও কোনো ভ্যালু আপনি কোনো টেক্সট আপনি দিতে চান, লাইক ধরেন যে ফাইন ভ্যালু এরকম কিছু একটা, তখন কিন্তু আপনি যে আবার কনকেট দিয়ে আপনি প্রিফিক্স অ্যাকচুয়ালি সাফিক্স টেক্সট যেটা, এটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আপনার এই ভেরিয়েবলের যেই প্রিন্ট করতেছেন ভেরিয়েবলের সাথে। সো ভেরিয়েবলের প্রিফিক্স এবং সাফিক্সে আপনি কীভাবে টেক্সট অ্যাড করবেন সেটাও কিন্তু আমি দেখালাম। তো ধরুন আবার আপনি এগুলো রিয়েল লাইফে কীভাবে ইউজ করবেন, বা রিয়েল প্রজেক্টে আমরা যখন ইউজ করি, সে ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে এই ফন্টস আমাদের এখন কিন্তু আমাদের এইখানে ধরুন যে আমাদের এইখানে যেই ডেফল ফন্ট পাচ্ছে আমাদের এই টেমপ্লেটের জন্য, তো আমরা ধরুন যে এই যে বারডানা ফন্টটা ইউজ করতে চাচ্ছি, তখন আপনি কি করবেন, এই যে আপনি যে টেমপ্লেট নিয়েছেন এখানে আপনি ফন্ট ফ্যামিলি নিয়ে নেবেন, লাইক ধরেন যে ফন্ট ফ্যামিলি নিয়ে আপনি এখানে পিএইচপি সিনট্যাক্সটা লিখবেন। পিএইচপি সিনট্যাক্স লিখে এইখানে আপনি যেটা করতে পারবেন, আপনি জাস্ট আপনার ফন্টটা ইকো করে দিবেন, আপনার ফন্ট যে ভেরিয়েবলটা এটা ইকো করে দিবেন। এই যে আপনার যে ফন্ট ভেরিয়েবলটা যেটা আমাদের এখানে আছে, এই ফন্ট ভেরিয়েবলটা আমরা কী করলাম, এখানে ইকো করে দিলাম। তো এখন ধরেন আমরা যদি রিফ্রেশ দেই, দেখবেন যে আমাদের এই ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন আমাদের কিন্তু এন্টায়ার টেমপ্লেটের ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনি রিয়েল লাইফে ইউজ করতে পারবেন। আবার ধরুন যে আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ফেলবেন, তো ধরুন যে বিজি কালার একটা ভেরিয়েবল নিলেন, নেওয়ার পরে আপনি ধরুন যে এখানে আপনার ডাবল কোটেশন দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করলেন, এখানে আপনি কালার কোডটা দিবেন। ধরুন যে আমরা একটা কালার কোড দিলাম, লাইক ধরুন যে আমরা দিলাম 8000 একটা কালার কোড দিলাম। তো অথবা ধরুন যে আমরা যেটা করতে পারি, একটা কালার আমাদের এই পিক্সি দিয়ে আমরা একটা কালার নিয়ে নিতে পারি। পিক্সি যে সফটওয়্যারটা আছে এটা আপনারা গুগলে পিক্সি লিখে সার্চ করলেই হবে। তো ধরুন এখান থেকে আমরা এই যে এই কালারটা নিলাম, Ctrl-Alt-C দিলে এই কালার কোডটা আমরা কপি করতে পারবো। তো কালার কোডটা কপি হয়ে গেল, ধরুন এই যে কালার কোডটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন এই যে বিজি কালার কোড, এটা আপনি এই যে এইখানে আপনার যে টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ড আপনি যে ইউজ করেছেন ডিডিডি এই কালারটা এইখানে আপনি প্রিন্ট করে দেবেন। কিভাবে প্রিন্ট করবেন, পিএইচপি সিনট্যাক্সটা দিবেন, তারপরে এখানে আপনি ইকো করে দিবেন আপনার যে ভেরিয়েবলটা ইকো করে দিবেন। এখন ধরেন যে আমরা যদি রিফ্রেশ দেই, এই যে দেখুন আমাদের কিন্তু টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো ধরুন আপনার এমন হইতে পারে যে আপনার টেমপ্লেটে একাধিক জায়গায় এই কালারটা ইউজ করতে হয়েছে বা আপনি ইউজ করেছেন, এখন আপনি চাচ্ছেন যে কালারটা চেঞ্জ করবেন। তো আপনার ওই সিএসএস ফাইল বা আপনার স্টাইলের ভিতরে প্রত্যেক জায়গায় চেঞ্জ না করে আপনি শুধু এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেবেন এবং এইখানে আপনি কালার কোডটা চেঞ্জ করে দেবেন, তাহলেই দেখা যাবে যে আপনার এন্টায়ার টেমপ্লেটের কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার ধরুন যে আপনি চাচ্ছেন যে এই যে হেডারের কালারগুলো আপনি যে আপনার যেই টাইটেল এবং ফুটার, হেডার এবং ফুটারের যে টাইটেলগুলো আছে সেগুলো কালার চেঞ্জ করবেন। সেগুলোর জন্য ধরুন যে আপনি যেটা করবেন, একটা কালার ভেরিয়েবল নিলেন, নিয়ে ধরুন যে আপনি এখানে একটা কালার কোড নিয়ে নেবেন। ধরুন যে আমরা এখান থেকে লাইক ধরুন যে এইখান থেকে এই কালারটা নিলাম, অথবা আমরা এখান থেকে, অথবা ধরুন যে আমরা যদি এই যে গুগলের এই কালারটা নিতে চাই, এখান থেকে গুগলের এই কালারটা, অথবা আমরা একটা ওয়েবসাইট যাই, ধরুন যে আমাদের লাইভ প্রজেক্টে গেলাম, লাইভ প্রজেক্টে গিয়ে আমরা এই কালার কোডটা নিতে চাই, লাইক দিস ওয়ান, Ctrl-Alt-C দিলাম। দেওয়ার পর আমরা যদি এখানে কালার কোডটা দিয়ে দিই, অবশ্যই আমাদের হ্যাশ দিতে হবে। তো এখন এই যে কালার ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আমরা কী করবো, এই যে হেডার ফুটারের যে কালার এইখানে ধরুন আমরা প্রিন্ট করে দেবো। এখানে অবশ্যই আমাদের
পিএইচপি সিনট্যাক্সটা নিতে হবে। আমরা নিলাম পিএইচপি সিনট্যাক্সটা নিলাম, নেওয়ার পর এইখানে আমরা ভেরিয়েবলটা ইকো করে দিব, আমাদের যে ভেরিয়েবলটা কালার ভেরিয়েবলটা আমরা এখানে ইকো করে দিলাম। তো এখন ধরুন যে আমরা যদি রিফ্রেশ দেই তাহলে দেখব আমাদের এই যে হেডারের আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে গেল, হেডার এবং ফুটারের কালারগুলো চেঞ্জ হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং রিয়েল লাইফে সেই ভেরিয়েবলগুলো কীভাবে আমরা ইউজ করতে পারি। এবং এখানে আমরা সামেশন দেখালাম, আপনি চাইলে এখানে সামেশন, মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে ডিভিশন, এগুলো আপনি করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের ভেরিয়েবলগুলো আমরা কীভাবে পিএইচপিতে ডিক্লেয়ার করবো এবং ইউজ করবো। থ্যাংক ইউ। তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা শো আউটপুট নিয়ে কথা বলবো। আমরা প্রিভিয়াস পর্বে আউটপুট শো করেছিলাম পিএইচপিতে ইকো এর মাধ্যমে, আমরা কিন্তু ইকোটা ইউজ করেছিলাম। এটার পাশাপাশি আমরা প্রিন্ট ইউজ করতে পারি আউটপুট দেখানোর জন্য পিএইচপিতে। বাট এটাতে যেমন ধরুন যে আমি এটাকে কমেন্ট করলাম, কমেন্ট করে যদি যে ভেরিয়েবলটাকে আমি এখানে রাখি এবং এটাকে যদি আমি প্রিন্ট করি, যেখানে কিন্তু আমাদের আউটপুটটা আসতেছে, দ্যাট মিনস আমরা প্রিন্ট ফাংশনটাও ইউজ করতে পারি আউটপুট দেখানোর জন্য। এখন এই যে ইকো এবং প্রিন্টের ভিতরে কিছু পার্থক্য আছে। যেমন ধরেন প্রথম যে পার্থক্যটা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমরা ইকোতে মাল্টিপল ভ্যালু প্রিন্ট করতে পারি। যেমন ধরেন যে আমি এখানে দিলাম হ্যালো, তারপরে ধরুন যে আমি এখানে দিলাম হাই। আমি কিন্তু এই দুইটা ভ্যালু প্রিন্ট করতে পারবো। এখন যদি আমি রিফ্রেশ দিই, এই যে দেখুন হ্যালো এবং হাই দুইটা আমি সেপারেট ভ্যালু প্রিন্ট করতে পারতেছি। বাট আপনি যদি এটা প্রিন্টের মাধ্যমে করতে চান তখন কিন্তু আপনি এটা পারবেন না, তখন এটা সিনট্যাক্স এরর দেখাবে। এই যে দেখুন অ্যাকচুয়ালি এটা আমাদের এইটা কমেন্টটা রিমুভ করতে হবে। তো এখন দেখুন এটা কিন্তু সিনট্যাক্স এরর দেখাবে, এই যে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। দ্যাট মিনস একটা পার্থক্য আমরা বুঝতে পারলাম, ইকো মাল্টিপল ভ্যালু অ্যাকসেপ্ট করে, প্রিন্ট মাল্টিপল ভ্যালু অ্যাকসেপ্ট করে না। এটা হচ্ছে একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে প্রিন্ট যেটা করে এটা একটা ফাংশন অথবা মেথড যেটা 1 রিটার্ন করে। ধরুন যে আমি একটা ভেরিয়েবল নিলাম এ এবং এটাতে আমি প্রিন্ট দিয়ে এখানে আমি লিখলাম হ্যালো। তো এটা কি করবে, এটা যদি আমি এখন ধরুন যে ইকো করি, এই ভেরিয়েবলটাকে যদি ইকো করি তাহলে আপনি দেখবেন যে এখানে সে হ্যালো 1 রিটার্ন করবে, হ্যালো 1। দ্যাট মিনস প্রিন্ট কী করে, প্রিন্ট কিন্তু সে এই স্ট্রিংয়ের সাথে 1 রিটার্ন করে, যার কারণে এটার এই 1 রিটার্ন করার কারণে আমরা কিন্তু এই যে ইকোটাকে স্পিড কনসিডারেশনে ফাস্টার বলে থাকি। সো প্রিন্টের থেকে ইকোটা হচ্ছে ফাস্টার, বিকজ ইকো কোনো কিছু রিটার্ন করে না, প্রিন্ট কিন্তু 1 রিটার্ন করে। এটা একটা পার্থক্য। আর একটা পার্থক্য হচ্ছে ইকো মাল্টিপল ভ্যালু অ্যাকসেপ্ট করে, বাট প্রিন্ট মাল্টিপল ভ্যালু অ্যাকসেপ্ট করে না। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই প্যারেন্থেসিসটা হচ্ছে অপশনাল। আপনি চাইলে প্যারেন্থেসিসটা দুইটা ইকো এবং প্রিন্টের জন্যই অপশনাল, চাইলে ইউজ করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তো আশা করি তিনটা পার্থক্য পিএইচপিতে আউটপুট শো করানোর জন্য ইকো এবং প্রিন্টের তিনটা পার্থক্য বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। তো বন্ধুগণ, আমরা আজকের ভিডিওতে পিএইচপির ডাটা টাইপ সম্পর্কে জানবো। আমাদের কী ধরনের ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করব বা কী ধরনের ডেটা টাইপ আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো ধরুন যে পিএইচপিতে বেশ কিছু ডেটা টাইপ আছে। আমরা এখানে ধরুন যে এখানে যদি আমরা ডেটা টাইপগুলো লিখি, যেমন ধরেন যে পিএইচপিতে যে ডেটা টাইপগুলো আছে আমরা এখানে সবগুলো লিখতে পারি। যেমন 1 নম্বর আমরা স্ট্রিং লিখতে পারি, 2 নম্বরে হচ্ছে আমরা ইন্টিজার, তারপরে ধরুন যে 3 নম্বরে আমরা লিখতে পারি আমাদের আছে বুলিয়ান আছে, তারপরে ধরুন যে আমাদের এখানে ফ্লোট অথবা ডাবল আমাদের ডেটা টাইপ আছে। তারপরে ধরুন যে আমরা লিখতে পারি আমাদের ডেটা টাইপের ভিতরে নাল আছে, নাল একটা ডেটা টাইপ। তারপরে ধরুন যে আমরা 6 নম্বরে লিখতে পারি আমাদের ইন্টিজার লিখলাম, স্ট্রিং লিখলাম, বুলিয়ান, ফ্লোট, ডাবল, নাল। তারপরে ধরুন যে একটা আছে স্পেশাল যেটা ভেরিয়েবল লাইক রিসোর্স আছে, যেটা হলো ডেটাবেস কানেকশন বা আমরা ফাইল ওপেন করতে রিসোর্স হিসেবে এই ডেটা টাইপটাকে ইউজ করে থাকি।
তো আমাদের এখানে টোটাল স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, ফ্লোট অথবা ডাবল, তারপর হচ্ছে নাল, রিসোর্সেস। এরপরে ধরুন যে 7 নম্বরে আমরা দিতে পারি, যেমন ধরুন আমরা অ্যারে আছে, এরপরে আমরা অবজেক্ট একটা ডেটা টাইপ আছে, আমরা অবজেক্ট ডেটা টাইপটা নিয়েও কথা বলবো। তো মোর অললেস এই 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 ডেটা টাইপগুলো নিয়ে আমরা জানলেই হয়ে যাবে। তো ধরুন যে এখন এখানে স্ট্রিং যে ডেটা টাইপটা, ধরুন যে একটা ভেরিয়েবল আই লাভ পিএইচপি একটা ভেরিয়েবল, এইটা যদি আমরা বার ডাম্প করি ডেটা টাইপটা জানার জন্য। তো এখন যদি আমরা ব্রাউজারে যাই, এখানে গিয়ে যদি রিফ্রেশ দিই, এই যে দেখুন ডেটা টাইপ কিন্তু স্ট্রিং দেখাচ্ছে। ধরুন এখানে আমরা একটা দিয়ে নিই, একটা এইটাকে H2 না দিয়ে আমরা H4 দিয়ে দিতে পারি, এবং এখানে একটা HR ব্রেক দিয়ে দিই। তো এখন এইখানে আপনি দেখুন, এইখানে আমাদের এই যে আই লাভ পিএইচপি, এটা ডেটা টাইপটা কিন্তু স্ট্রিং, এবং এটাকে নাম্বার অফ ক্যারেক্টারও কিন্তু সে প্রিন্ট করতেছে। বার ডাম্প যেই বিল্ট ইন পিএইচপি ফাংশন, সেটা আমাদের এই ডেটা টাইপটা বলে দিচ্ছে যে এই যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করলাম, এটাতে যে ভ্যালু রাখলাম, এই ভ্যালুটার টাইপ কি, এটা হচ্ছে স্ট্রিং। তারপরে ধরুন যে ইন্টিজার হচ্ছে আপনি একটা নিউমেরিক নাম্বার দিবেন, লাইক দিলাম আমি 20। তো এখন যদি আমি এটা সেভ করে এখানে দেখতে চাই, এই যে দেখুন ইন্টিজার INT, সেই ডেটা টাইপটা বলে দিচ্ছে এটা হচ্ছে ইন্টিজার, এবং ভ্যালুটা কি 20। তো এটা হচ্ছে নিউমেরিক ভ্যালুগুলো আমরা ইন্টিজার বলে থাকি, বা এটা ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার। এরপর হচ্ছে বুলিয়ানটা হচ্ছে আপনার জাস্ট ট্রু ফলস রিটার্ন করে, ট্রু ফলস, অর্থাৎ এটা আপনি যদি ট্রু এখানে লিখেন এবং আপনাকে এটা বা বুলিয়ান আপনাকে ডেটা টাইপটা রিটার্ন করবে। এরপরে আপনি এখানে এখানে আপনি ফলস লিখতে পারেন, তখন দেখবেন যে এটা ডেটা টাইপটা কী আসবে, বুলিয়ানই আসবে। তো ট্রু ফলস হচ্ছে আমাদের যেই ডেটা টাইপ বুলিয়ান, সেটা হচ্ছে ট্রু ফলস। এখানে আপনি যেমন ধরুন যে এখানে আপনি ইজ অ্যাক্টিভ, আমরা যেভাবে রিয়েল লাইফে ইউজ করি, ইজ অ্যাক্টিভ, ট্রু ফলস, হ্যাঁ, অথবা আমরা ফাংশনের মেথড রিটার্ন করতে পারি, ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করতে পারি ট্রু অথবা ফলস হিসেবে। তো এগুলো আমরা পরবর্তীতে যখন প্র্যাকটিক্যাল লাইফে করব তখন বুঝতে পারবেন। তো আপাতত জেনে রাখেন যে বুলিয়ান যে ডেটা টাইপ, এটা শুধু ট্রু অর ফলস হয়ে থাকে। তারপরে ফ্লোট বা ডাবল, এটা হচ্ছে যে আপনি ডেসিমাল একটা নাম্বার দেবেন, ডেসিমাল নাম্বার দিলে সেটাই আপনার ডেটা টাইপটা হবে কি ফ্লোট অথবা আপনার ডাবল, যেটা আমরা বললাম। অর্থাৎ আপনি এখানে ডেসিমাল একটা ভ্যালু যদি আপনি ভেরিয়েবলে দেন, তখন এটা হবে আপনার ফ্লোট অথবা ডাবল। তারপরে আমাদের নাল আছে। নাল অ্যাকচুয়ালি ইটসেলফ সে নিজেই একটা ডেটা টাইপ নাল। আপনি যদি এই যে এটা দিয়ে এখানে রিফ্রেশ দেন, সে এখানে কিন্তু এই যে নাল দেখাবে, ডেটা টাইপটা নাল দেখাবে। তো আশা করি বুঝতে পারছেন যে ডেটা টাইপ নালটা কীভাবে আমরা এখানে বারডাম্প মেথডের মাধ্যমে জানতে পারলাম। এটা নিজেই একটা সে নাল বা ডেটা টাইপ, নাল টাইপ অ্যাকচুয়ালি এই ডেটাটা। তো বন্ধুগণ, তারপরে যেটা হচ্ছে রিসোর্স, যেটা বললাম যে এটা একটা বিশেষ ডেটা টাইপ, এটা বাহিরের রিসোর্স, যেমন ধরেন যে ফাইল ওপেন অথবা ডাটাবেজে কানেকশনের জন্য আমরা ইউজ করে থাকি। এরপরে হচ্ছে আমাদের অ্যারেটা হচ্ছে এটা মাল্টিপল ভ্যালু আমাদের হোল্ড করতে পারে। যেমন ধরেন যে আমি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, লাইক ধরেন যে রেড, তারপরে ধরেন যে ব্লু, তারপরে ধরেন যে স্কাই, হ্যাঁ, আমি এই অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম, এটার ভিতরে মাল্টিপল ভ্যালু হোল্ড করলাম। এখন যদি আমি এটাকে যদি আমি বার ডাউন করি, ধরুন যে এখানে যদি রিফ্রেশ দিই, এই যে দেখুন ডেটা টাইপটা কিন্তু সে অ্যারে দেখাচ্ছে, এবং এখানে তিনটা অ্যারে ভ্যালু আছে, যেমন রেড, ব্লু এবং স্কাই, এবং এই যে প্রত্যেকটার আবার লেন্থ কতটুকু সেটা কিন্তু এই যে বার ডাউন মেথডটা আপনাকে বলে দিচ্ছে। এরপরে ধরুন যে আমাদের অবজেক্ট আছে। অবজেক্ট হচ্ছে আপনি ধরেন যে আপনি যখন একটা ক্লাস ডিক্লেয়ার করলেন, লাইক আপনি কার একটা ক্লাস ডিক্লেয়ার করলেন, এই ক্লাসের ভিতরে ধরুন যে আপনার একটা পাবলিক একটা লাইক একটা ভেরিয়েবল আছে ব্র্যান্ড। তো ধরুন যে আপনি একটা পাবলিক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, আপনি প্রপার্টি ডিক্লেয়ার করে, ধরুন যে আপনি এখানে যে একটি কনস্ট্রাক্টর ফাংশনটাকে কল করেন, কনস্ট্রাক্ট যে ফাংশনটা আছে, এটা হবে আপনার ডাবল আন্ডারস্কোর। কনস্ট্রাক্টর ফাংশনটা তৈরি করে এখানে ধরুন যে আপনি
যদি আমরা এখানে এই যে ব্র্যান্ডটাকে গেট করি, ব্র্যান্ড যে ভেরিয়েবলটা, এবং এখানে এই যে পাবলিক যে ইটা আছে আপনার আমাদের যে প্রপার্টিটা আছে পাবলিক প্রপার্টি, এটা আমরা দিস কিওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করে এখানে এই যে ব্র্যান্ডে যেটা আমরা পাস করব সেটা এখানে ধরুন যে ব্র্যান্ডে যে ভেরিয়েবলটা পাস করবো সেটা এখানে অ্যাসাইন করে দিলাম। এখন আপনি কি করবেন, এখন এই যে আপনি যে কার যে ক্লাস তৈরি করলেন এইটার আপনি অবজেক্ট তৈরি করতে পারবেন, যেমন ওভিজি অবজেক্ট তৈরি করলেন, নিউ কিওয়ার্ড দিয়ে আপনি অবজেক্ট তৈরি করতে পারবেন। এই অবজেক্টের ভিতরে ধরুন যে আপনি একটা পাস করে দিলেন, লাইক ধরুন যে চা বাটাম করে আমরা যদি ডেটা টাইপটা দেখতে চাই তাহলে এটা কিন্তু সে অবজেক্ট রিটার্ন করবে। এই দেখুন অবজেক্ট, সে কিন্তু ডেটা টাইপটা অবজেক্ট রিটার্ন করতেছে এবং ব্র্যান্ড যে এইটা আমাদের এইটা। তো এখন এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে একটা ক্লাস, এই ক্লাসের যে আমি যে অবজেক্টটা তৈরি করলাম নিউ কিওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে এই যে ডেটা, এটা যে ডেটা টাইপটা এটা হচ্ছে অবজেক্ট, এটা ক্লাসের আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারি। তো আশা করি যে স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, ফ্লোট, ডাবল, নাল, তারপর রিসোর্স, অ্যারে, অবজেক্ট, এই ডেটা টাইপগুলো সম্পর্কে আপনারা একটা বেসিক ধারণা পেয়েছেন। পরবর্তীতে যখন আমরা প্রজেক্টে কাজ করব তখন আরও এগুলো বিশদ আলোচনা করা হবে, আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন প্রজেক্টে পিএইচপি দিয়ে যখন প্রজেক্ট করব। তো থ্যাংক ইউ। তো বন্ধুগণ, আমরা আজকের পর্বে পিএইচপি স্ট্রিংয়ের কিছু পিএইচপির কিছু বিল্ট ইন মেথড যেগুলো হচ্ছে স্ট্রিং নিয়ে কাজ করে সেগুলো সম্পর্কে আমরা জানবো। ধরুন যে আমরা প্রিভিয়াস পর্বে তো আমরা ডেটা টাইপ সম্পর্কে কথা বলেছিলাম, তখন আমরা স্ট্রিং নিয়ে ডেটা টাইপ স্ট্রিং নিয়েও আলোকপাত করেছিলাম, কিন্তু আজকে আমরা কিছু বিল্ট ইন মেথড সম্পর্কে জানবো। যেমন ধরুন এখানে আমি কিছু বিল্ট ইন মেথড এখানে লিখে রেখেছি, যেমন ধরেন str len। আমরা যখন একটা স্ট্রিংয়ের লেন্থ জানতে চাই, ধরুন যে আমরা একটা স্ট্রিং নিলাম, সে ফর এক্সাম্পল আমরা একটা ভেরিয়েবল নিলাম a এবং এটার ভিতরে একটা স্ট্রিং নিলাম আই লাভ পিএইচপি। তো এখানে এই যে আমি একটা ভেরিয়েবল এবং একটা ভেরিয়েবলের ভিতরে একটা স্ট্রিং আমি পপুলেট করলাম বা অ্যাসাইন করলাম, তো এখন এটাকে যদি আমি ইকো করি, ধরুন যে আমি এটা ইকো করলাম ভেরিয়েবল, তাহলে আমার ভেরিয়েবলটা এখানেই আসবে, আমার এখানে আউটপুটে আসবে যে আই লাভ পিএইচপি। তো এখন এখানে যে ফাংশনগুলো আছে, যেমন ধরেন str লেন্থ, আমি জানতে চাচ্ছি যে এই স্ট্রিংটার লেন্থ কতটুকু, তখন কিন্তু আমি এই মেথডটা ইউজ করতে পারি। যেমন ধরেন যে আমি এই মেথডটা ইউজ করার জন্য আমি লিখবো str len এবং এখানে আমার স্ট্রিংটা পাস করবো। আমার স্ট্রিংটা হচ্ছে ধরুন যে এই ভেরিয়েবলটা, আমি স্ট্রিংটা পাস করলাম, তাহলে এই মেথড যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে আমাদের যে এই যে আমাদের str লেন্থ মেথডের যে ধরুন যে আমাদের এই স্ট্রিংয়ের যে লেন্থ এটা রিটার্ন করবে। তো এটা রিটার্ন করার জন্য আপনি যেটা করবেন, আপনি এটাকে ইকো করবেন। তো ধরুন যে আমরা এটা ইকো করলাম এবং এখানে রিফ্রেশ দিলাম, এই যে দেখুন লেন্থটা কিন্তু সে এখানে রিটার্ন করলো। তো এখন এটা হচ্ছে str লেন্থ। এরপরে ধরুন যে আপনি এখানে লেন্থ কীভাবে সে কাউন্ট করলো, যেমন ধরুন এখান থেকে আপনি কাউন্ট করবেন 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে কিন্তু সে এই লেন্থটা কাউন্ট করেছে। এবং এই যে স্পেসটা কিন্তু একটা ক্যারেক্টার হিসাবে এখানে কনসিডার হবে। তারপরে ধরুন যে ওয়ার্ড কাউন্ট করতে যাচ্ছেন, এখানে কয়টা ওয়ার্ড আছে, এখানে যেমন ধরুন 3টা ওয়ার্ড আছে, তো আপনি দিবেন str ওয়ার্ড কাউন্ট, আপনি এই মেথডটা দিবেন। এখন ধরেন যে আপনি যদি এটা রিফ্রেশ দেন, আপনি দেখবেন যে এখানে 3টা ওয়ার্ড কাউন্ট করতেছে। তারপরে ধরুন যে আপনি চাচ্ছেন যে রিভার্স করতে যাচ্ছেন, তাহলে আপনি দিবেন str রিভ, আপনি এই ফাংশনটাকে পিএইচপির বিল্ট ইন ফাংশনটাকে কল করবেন, এটা কি করবে, রিভার্স করবে, অর্থাৎ পিএইচপি থেকে এটা প্রিন্ট করবে। যেমন ধরুন যে এই ক্যারেক্টারগুলোকে রিভার্স করে দেবে। তো এই যে দেখুন এখন এই যে পিএইচপি EVOL এবং আই, এটা কিন্তু টোটালটাকেই সেই ক্যারেক্টার এই যে স্ট্রিং বা সেন্টেন্স এইটাকে সে কী করেছে, রিভার্স করে দিয়েছে। তো এই বিল্ট ইন ফাংশনগুলো আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে ইউজ করতে হয়, যার জন্যই আপনাদের এগুলো জানতে হবে। এবং পিএইচপি এই বিল্ট ইন ফাংশনগুলো পিএইচপি করে দিয়েছে যেন আমরা
প্রজেক্টে ইউজ করতে পারি। তারপরে ধরুন যে আমরা কোনো একটা ওয়ার্ডের এই সেন্টেন্সের ভিতরে কোনো একটা ওয়ার্ডের পজিশন জানতে চাই, তখন আমরা strPos যে বিল্ট ইন ফাংশনটা আছে এইটা আমরা কল করবো, এবং এটা দুইটা প্যারামিটার নেবে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমাদের এই স্ট্রিংটা, যেটা হচ্ছে আমাদের এই ভেরিয়েবলটা আমরা দিলাম, এবং সেকেন্ড হচ্ছে আমি কোন ওয়ার্ডটার পজিশন জানতে চাই। যেমন ধরুন আমি পিএইচপির পজিশনটা জানতে চাই, তো এখানে যেমন ধরেন পিএইচপি পজিশন কততে আছে, 1 2 3 4 5 6 7, এটা কিন্তু পিএইচপি পজিশনটা 7 নাম্বার পজিশনে আছে। আমরা যদি এখন এটা রিফ্রেশ দিই, এই যে দেখুন পিএইচপি যে ওয়ার্ড এটার পজিশনটা 7-এ আছে, 7 নাম্বার পজিশনে আছে, সেটা আমরা এই যে strPos এর মাধ্যমে এটা জানতে পারলাম। তারপরে ধরুন যে আমরা রিপ্লেস করতে চাচ্ছি, কোনো একটা ওয়ার্ড রিপ্লেস করতে চাচ্ছি আমাদের এই যে গিভেন সেন্টেন্সে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে ধরুন যে আপনি str_replace এই বিল্ট ইন ফাংশনটাকে কল করবেন, এবং এই ফাংশনটা আপনার 3টা প্যারামিটার নেবে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে যে আপনি কোনটাকে রিপ্লেস করতে চাচ্ছেন, যেমন ধরুন আমি পিএইচপিটাকে রিপ্লেস করতে চাচ্ছি। সেকেন্ড প্যারামিটার কি, যে এখানে দেখুন আমি কিন্তু প্যারামিটার কয়টা যাবে এখানে মেনশন করেছি। সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে আমাদের রিপ্লেস ওয়ার্ড। ধরুন যে আই লাভ পাইথন অ্যাজ ওয়েল, সো আমি এখানে দিলাম যে পিএইচপি জায়গায় পাইথন রিপ্লেস হোক। তারপরে ধরুন যে আমার এখানে যে স্ট্রিংটা আছে, কোন স্ট্রিংয়ে আমি সার্চ করব সেই স্ট্রিংটা আমি এখানে দিব, যেমন এইটা হচ্ছে আমাদের স্ট্রিংটা। তো এখন সে কী করবে, এটাকে রিপ্লেস করে দেবে। সো আমরা যদি এখানে রিফ্রেশ দিই, এই যে দেখুন আই লাভ পাইথন। তো এই ধরনের বিল্ট ইন পিএইচপি ফাংশনগুলো আমাদের রিয়েল লাইফের প্রজেক্টগুলোতে হামেশা ইউজ করতে হয়। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ফার্দার আমরা কি করতে পারি। থ্যাংক ইউ। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা পিএইচপি কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো। পিএইচপি কনস্ট্যান্ট হলো একটা স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল যেটার গ্লোবাল স্কোপ থাকে, অর্থাৎ আপনি পিএইচপি কনস্ট্যান্টটা ডিক্লেয়ার করার পর সেটা আপনি ফাংশনের ভিতরেও ইউজ করতে পারেন, যেটা আপনি নর্মালি ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভেরিয়েবল কিন্তু আপনি ফাংশনের ভিতরে ব্যবহার করতে পারেন না। আবার ধরেন যে আপনি এই কনস্ট্যান্টটা একবার ডিক্লেয়ার করার পর বা ডিফাইন করার পর এটা নর্মালি চেঞ্জ করা যায় না, এবং এটা হচ্ছে যে ইনিশিয়ালি আপনার কেস ইনসেনসিটিভ থাকে। আমি আপনাদেরকে দেখাই কনস্ট্যান্টটা কী। ধরেন যে আমরা তো প্রিভিয়াস পর্বে ভেরিয়েবল নিয়ে কথা বলেছিলাম। ধরেন যে আমি এখানে গেলাম, এখানে গিয়ে পিএইচপি কনস্ট্যান্টের জন্য ধরেন যে আমরা এই যে ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতাম, ডলার সিম্বল দিয়ে, বাট কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার সময় আমরা ডলার সিম্বল ইউজ করব না, আমরা ডিফাইন কি ফাংশনটা ইউজ করব। ডিফাইন ফাংশনের প্রথমে এটা হবে ভ্যালু, তারপরটা হচ্ছে যে আপনার প্রথমটা হবে যে আপনার কনস্ট্যান্টের নেমটা হবে, তারপর হচ্ছে আপনার ভ্যালুটা হবে, এরপরে ধরেন যে আপনার কেস ইনসেনসিটিভ অথবা আপনার যে কেস ইনসেনসিটিভিটি যেটা, অর্থাৎ লোয়ার কেস হবে নাকি আপার কেস হবে, আপনি ইউজ করার সময় যে কিওয়ার্ডটা ডিফাইনের ভিতরে যে নেমটা, কনস্ট্যান্টের নেমটা, এই কনস্ট্যান্টটাকে আপনি আপার কেস ইউজ করতে পারবেন নাকি লোয়ার কেস আপার কেস দুইটা ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে কেজি ইনসেনসিটিভিটি। এটা বাই ডিফল্ট আপনার হলো অফ থাকে, ফলস থাকে। এখানে আপনার বুলিয়ান ভ্যালু থাকে, ট্রু ফলস থাকে অ্যাকচুয়ালি। তো ইনিশিয়ালি এটা কেজ ইনসেনসিটিভিটি ফলস থাকে। তো এখন ধরেন যে আমরা একটা কনস্ট্যান্টের নেম নিলাম যে সাইট নেম। আমাদের অনেক সময় সাইট নেম নেওয়া লাগে, এটা কিন্তু গ্লোবাল আমরা ডিক্লেয়ার করে নিই, কারণ এটা আমাদের আর চেঞ্জ করতে হয় না। যেমন ধরেন যে আমরা সাইট নেমের কনস্ট্যান্ট নেম দিলাম কি সাইট নেম, এবং হলো যে আমরা ভ্যালু দিলাম ধরুন যে লাইভ প্রজেক্ট একাডেমি, এটা হচ্ছে আমরা ভ্যালু দিলাম। তো বাই ডিফল্ট কেস ইনসেনসিটিভ ফলস থাকে। তো এখন আমরা যদি এটা ইকো করি, ধরুন যে এই যে সাইট নেম, এটা আমরা ইকো করতে পারবো, তাহলে আমাদের কি আসবে? ধরুন যে সাইট নেমটা আমরা ইকো করলাম, ইকো করার পরে এখানে রিফ্রেশ দিই, এই যে লাইভ প্রজেক্ট একাডেমিটা কিন্তু এখানে প্রিন্ট করতেছে। অর্থাৎ এখানে আপনি ধরেন যে এখানে আমরা যদি আপার কেজে নেই, নর্মালি আমরা কনস্ট্যান্টটা আপার কেজে ডিক্লেয়ার করব, এইটাই বেস্ট প্র্যাকটিস। তো এখন ধরেন এইটা কেজ ইনসেনসিটিভ কিন্তু বাই ডিফল্ট ফলস, অর্থাৎ আপনি এখানে লোয়ার কেজ ইউজ করতে পারবেন না। ধরেন যে এইখানে আপনি লেখছেন যে আপার কেজ, এইখানে আপনি লোয়ার কেজে প্রিন্ট করতে চাচ্ছেন,
তাহলে কিন্তু এটা আপনাকে এই যে ফ্যাটাল এরর দেখাবে। অর্থাৎ এখানে যা দিবেন এখানে কিন্তু আপনাকে তাই দিতে হবে। অর্থাৎ আমি ধরেন যে এখানে পুরাটাই লোয়ার কেজে লিখলাম, পুরাটাই লোয়ার কেজে লিখলাম, সেভ দিলাম, আমাকে কিন্তু এটা প্রিন্ট করতে দিবে না, প্রিন্ট করতে দিবে না, কারণ কেজ ইনসেনসিটিভ বাই ডিফল্ট ফলস। এখন এটা যেমনটা আমি বললাম যে ভেরিয়েবলে আমরা কিন্তু কি করি, ভেরিয়েবলে কিন্তু আমরা ডলার সিম্বল দিই, এখানে কিন্তু ডলার সিম্বল দেওয়ার দরকার নেই, এবং এটা আমরা একবার ডিফাইন করার পর আর চেঞ্জ করি না, এইটা এন্টায়ার সাইডে আমরা ইউজ করি বা চেঞ্জ করা যায় না। তো ধরুন যে এখন এটা যে গ্লোবাল স্কোপ আছে, এটা গ্লোবাল স্কোপ মানে এটা একটা ফাংশনের ভিতর থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। সে ফর এক্সাম্পল ইফ ইউ রাইট এ ফাংশন লাইক ফাংশন লার্ন পিএইচপি, আমরা এরকম একটা ফাংশন নিলাম। এই যে ফাংশনটা নিলাম, এই ফাংশনটা ধরুন যে আমি এখানে রিটার্ন করলাম, এই যে সাইট নেম ভেরিয়েবলটা আমি অ্যাক্সেস করে রিটার্ন করলাম। এখন যদি এই ফাংশনটা আমি প্রিন্ট করি, এই ফাংশনটা যদি আমি এখানে প্রিন্ট করি, তাহলে আপনি দেখবেন যে আপনি এই যে এই ভ্যালুটা রিটার্ন করতেছে। তো ধরুন এখানে আমরা চেঞ্জ করে দিই লাইভ প্রজেক্ট একাডেমি ওয়েবসাইট, আমরা একটু চেঞ্জ করে দিলাম। তো এখন আমরা যদি রিফ্রেশ দিই, এই যে দেখুন আপনার কিন্তু এইটা প্রপারলি আউটপুটটা দেখাচ্ছে। তার মানে আমরা কনস্ট্যান্টটা বুঝতে পারলাম যে কনস্ট্যান্ট ভেরিয়েবলের মতো ডিক্লেয়ার আমরা করি না, এবং এটা একবার ডিক্লেয়ার করার পর এটা আর চেঞ্জ করা যায় না। এবং আমরা এটাও তখনই রিয়েল লাইফে ইউজ করি যখন ধরুন যে একটা ভেরিয়েবল বা একটা স্পেশাল টাইপ ভেরিয়েবল আমার এন্টায়ার ওয়েবসাইটের বিভিন্ন ফাইলে আমি ইউজ করব, এবং এটা শুধুমাত্র আমি ডিফাইন করার সময় ভ্যালুটা চেঞ্জ করে দিব, তাহলে আমার এন্টায়ার সাইটে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য এই স্পেশাল আপনার এই স্পেশাল যেই ভেরিয়েবল এটা ইউজ করা হয় বা কনস্ট্যান্ট যেটা। আর পিএইচপি আপনার বিল্ট ইন কিছু আপনার কনস্ট্যান্ট আছে যেগুলো ম্যাজিক মেথডে বলা হয়। যেমন ধরেন যে আপনি $_ ফাইল দিতে পারেন, তারপরে $_ ডাইরেক্টরি, অর্থাৎ এই ফাইলটা কোন ডাইরেক্টরিটা আছে সেটা জানার জন্য এই ধরনের কিছু বিল্ট ইন ম্যাজিক মেথড আছে যেগুলো পিএইচপি কনস্ট্যান্ট ভেরিয়েবল অ্যাকচুয়ালি। সো আশা করি বুঝতে পারছেন যে ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের ভিতরে কীভাবে পার্থক্য কী। আবার ধরুন যে আপনি এই কনস্ট্যান্ট কিন্তু কনস্ট কিওয়ার্ড দিয়েও আপনি এইটা করতে পারেন। লাইক ধরেন যে আপনি ডিক্লেয়ার করতে পারেন, লাইক ধরেন আমি এখানে দিলাম যে সাইট নেম, কনস্ট কিওয়ার্ড দিয়েও আমি কিন্তু এটা প্রিন্ট করতে পারি যে সাইট নেমটা আমি এখানে দিলাম। ধরুন যে সাইট নেম ইকুয়াল, আমি এই ভ্যালুটা এখানে ডিক্লেয়ার করে দিলাম, ভ্যালুটা এখানে ডিক্লেয়ার করে দিলাম। আপনি কিন্তু এখন এই যে এইটাও এই যে সাইট নেম যেটা আমরা যদি এটা কমেন্ট করে রাখি, আপনি কিন্তু এটা এই যে সাইট নেমটা এটা সে সিমিলারলি আমরা ধরুন যে ওয়েবসাইটটা রিমুভ করে দিই, এবং আমরা যদি এখানে যাই ধরুন যে রিফ্রেশ দিলাম, এই যে দেখুন লাইভ প্রজেক্ট একাডেমি। আপনি এই যে কনস্ট যেই কিওয়ার্ড এটা দিয়েও কিন্তু আপনি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারেন। এগুলো আপনারা দেখবেন যে লারাভেলের যে আমরা যখন লারাভেলে কাজ করি, লারাভেলে অনেক সময় এই যে ডিফাইন কনস্ট এই কিওয়ার্ডগুলো ইউজ করা হয়। আপনি যখন নিজে একটা ফ্রেমওয়ার্ক বানাবেন তখন এগুলো ইউজ করা হয়। যাই হোক, আর ভিডিও লেন্থ বাড়াবো না। আশা করি যে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট এটা আপনারা বুঝতে পারছেন, প্র্যাকটিক্যাল লাইফে আরও বুঝতে পারবেন যখন আমরা প্রজেক্ট করব। থ্যাংক ইউ। তো বন্ধুগণ, আমরা আজকের পর্বে পিএইচপি অপারেটরস সম্পর্কে জানবো। বেসিক্যালি অপারেটরসগুলো হলো যে আপনার পিএইচপি ভেরিয়েবল এবং ভ্যালুর ভিতরে যে ধরনের পারফর্মগুলো হয় সে ধরনের পারফর্মগুলো আপনার অপারেটরস করে থাকে। যেমন ধরুন যে আপনি দুইটা ভেরিয়েবলের ভ্যালু সামেশন করবেন, মাল্টিপ্লিকেশন করবেন, এই ধরনের অপারেশনগুলো পারফর্ম করার জন্য আপনি অ্যারিথমেটিক অপারেটরস ইউজ করতে পারেন। তো পিএইচপিতে বিভিন্ন ধরনের অপারেটরস আছে, আমরা যদি সেইগুলো সম্পর্কে জানতে চাই, যেমন ধরুন আমি এখানে বেশ কিছু পিএইচপি অপারেটর মেনশন করে রেখেছি। যেমন ধরুন অ্যারিথমেটিক অপারেটরস, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস, তারপরে কম্প্যারিজন অপারেটর আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস আছে, লজিক্যাল অপারেটর আমাদের প্রয়োজন পড়ে, স্ট্রিং অপারেটর আছে, অ্যারে অপারেটর আছে, টার্নারি অপারেটর আছে, তারপর নাল কোলেসিং অপারেটর আছে। তো এই অপারেটরগুলো আপনার আমাদের প্রজেক্টে আমরা যখন রিয়েল লাইফে কাজ করি তখন হামেশাই আমাদের এগুলো ইউজ করতে হয়। তো আজকের পর্বে যেমন ধরেন যে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানি। যেমন ধরেন যে এখানে আমি অ্যারিথমেটিক অপারেটরস দিলাম, ধরুন যে এখানে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোকপাত করব। তো অ্যারিথমেটিক অপারেটর ধরুন যে কী আছে, যেমন আমাদের এই যে প্লাস আছে, মাইনাস আছে, তারপরে ধরুন যে আমাদের কি আছে, আমাদের মাল্টিপ্লিকেশন আছে, যেটা আমরা মাল্টিপ্লিকেশন স্টার সিম্বল
দিয়ে করে থাকি। তারপর আমাদের ডিভিশন আছে, তারপর আমাদের মডুলাস আছে, যেমন এই যে % বা মডুলাস, যেটা পার্সেন্টেজ দিয়ে আমরা করে থাকি। তো এইগুলো অ্যারিথমেটিক অপারেটর, এইগুলো সম্পর্কে আমরা জানবো। ধরুন যে আমরা একটা ভেরিয়েবল নিলাম a, এটার ভ্যালু রাখলাম 5, একটা ভেরিয়েবল নিলাম b, এটার ভ্যালু দিলাম 3। নাও আমি যদি এই দুটাকে সামেশন করতে চাই, যোগ করতে চাই, তখন আমি এই যে প্লাস অ্যারিথমেটিক যে অপারেটরটা এটা ইউজ করব। তো এই যে ভেরিয়েবল a প্লাস ভেরিয়েবল b দিব। তো এটা যদি আমি এখন এইখানে প্রিন্ট করি, তাহলে আপনারা দেখবেন যে এখানে আমাদের যেই এইটা আছে, ধরুন যে এই যে এইটাকে আমরা কমেন্টের ভিতরে রাখি, আমাদের যে ভ্যালুটা আছে এটা আসবে। এই যে দেখুন আমাদের কিন্তু ভ্যালু এই যে 8, এটা কিন্তু শো করতেছে। এই দুইটার সামেশন বা সাম করলে যে ভ্যালুটা আসে, তারপর ধরুন যে আপনি সাবট্রাক্ট করবেন, মাইনাস করবেন, তখন কিন্তু আপনার ভ্যালুটা কত আসবে, আপনার কিন্তু 5 - 3, আপনার ভ্যালুটা 2 আসবে। এখানে কিন্তু ভ্যালুটা 2 আসতেছে। এরপরে ধরুন যে অ্যারিথমেটিক অপারেটরের আমরা যদি এই যে মাল্টিপ্লিকেশন করতে চাই, তাহলে আমরা এই যে স্টার সিম্বলটা ইউজ করব। এই যে দেখুন আমাদের 3 × 5 = 15, এইটা কিন্তু এখানে ভ্যালুটা শো করতেছে। তারপর ধরুন যে আমরা ডিভিশন করতে চাই, তো ডিভিশন করার জন্য ধরুন যে আমি এটাকে ধরুন যে এটাকে 10 করে দিলাম আর এটাকে 2 করে দিলাম, তাহলে আমাদের আউটপুট কত আসবে, আমাদের 5 আসবে। ধরুন যে এই যে আমাদের আউটপুট কিন্তু 5, ডিভিশন করার পরে 5 চলে আসলো। তারপর ধরুন যে আপনি যে মডুলাস ইউজ করতে পারেন, যেটা হচ্ছে আপনার ভাগ শেষ। যেমন ধরুন যে আপনার 10-এর ভিতরে 2 কতবার যায়, এবং এটা ভাগ শেষ কিন্তু আপনার 5 বার যায়, ভাগশেষ কিন্তু এটা 0, অর্থাৎ এটার ভাগশেষ কী আসবে, 0 আসবে। তা বাট আপনি যদি এখানে এই যে ধরুন যে এটা যদি 15 করে দেন, তাহলে আপনার ভাগশেষ কত আসবে, তাহলে আপনার ভাগশেষ কিন্তু 7 × 14 1 থাকবে। এই যে আপনার ভাগশেষ কিন্তু এই যে 1 থাকতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে অ্যারিথমেটিক অপারেটরসগুলো কীভাবে আমরা কাজ করি। এগুলো কিন্তু আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে ইউজ করতে হয়, র্যান্ডমলি ইউজ করতে হয়। তো পরবর্তী পর্বে আমরা এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানবো। অ্যাসাইনমেন্ট অপারেটর, অথবা ধরুন যে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো, যেমন ধরুন যে আপনার কি আছে, লাইক ধরুন যে আপনি প্লাস দিয়ে ইকুয়াল, তারপরে ধরুন যে আপনি মাইনাস দিয়ে ইকুয়াল দিলেন, তারপরে ধরুন যে আপনি দিলেন যে আপনি হলো যে স্টার সিম্বল, যেটা আমরা মাল্টিপ্লিকেশনের জন্য ইউজ করি, ইকুয়াল দিলেন। তারপর ডিভিশন দিয়ে আপনি ইকুয়াল দিলেন। তো এগুলো কীভাবে কাজ করে, এগুলো বেসিক্যালি হচ্ছে আপনার এই অ্যাসাইনমেন্ট অপারেটরস। এগুলো আপনি কীভাবে ইউজ করবেন, এগুলো ধরুন যে আমি একটা ভেরিয়েবল রাখলাম, সে ফর এক্সাম্পল এক্স, এবং এটার ভ্যালু রাখলাম 5। এখন আমি আবার এখানে সেম ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স, কিন্তু আমি এটা দিব কি, এটা আমি প্লাস সিম্বলটা দিয়ে আমার যেই ইকুয়াল সিম্বলটা দিলাম। এখন এটা কী হবে, এটা মূলত আপনার এখানে আপনি যেটা করবেন, এখানে আপনি হলো যে এখানে ধরুন যে 2 দিলেন, তাহলে আপনি যদি এক্সটাকে এখন ইকো করেন, তাহলে আপনি কী পাবেন, আপনি বেসিক্যালি আউটপুট যেটা পাবেন সেটা হবে যে, অথবা এই যে এই লাইনটাতে আমি বলি যে এটার মানে কী হলো, এটার মানে হলো যে ভেরিয়েবল এক্স ইকুয়াল এক্স প্লাস হচ্ছে কি আপনার যেই 2, আপনার যে নতুন ভ্যালু আপনি 2 দিলেন এইটা, অর্থাৎ এখানে কত হবে, এখানে কিন্তু 7 আপনাকে আউটপুট দেবে। ধরুন যে আমরা যদি এখানে দেখি, এই যে দেখুন আমাদের 7 কিন্তু আউটপুট চলে আসতেছে। তারপর ধরুন যে আমি এটাকে মাইনাস সিম্বলটা ইউজ করলাম, এখন কি হবে, এখন কিন্তু এই যে এটা আপনার মাইনাস হবে, অর্থাৎ আপনি এইটা এক্স - 2, এক্সের ভ্যালু 5, অর্থাৎ আপনি আউটপুট পাবেন কত, 3। এই যে দেখুন আপনি আউটপুট পেলেন 3। আপনি কিন্তু এইভাবেও এই যেই আপনার অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আছে, এগুলোর মাধ্যমে আপনি কিন্তু ইজিলি আপনার এই ক্যালকুলেশনগুলো করতে পারেন। তারপরে ধরুন যে আপনি চাচ্ছেন যে এখানে যে আপনার মাল্টিপ্লিকেশন সিম্বলটা আপনি ইউজ করবেন, তো এখন কি হবে, এখন এটা হয়ে যাবে, এটা এখানে অ্যাকচুয়ালি এটা বিষয়টা হবে এরকম, সে প্রিভিয়াস ভ্যালুটা কত পাবে, 5, এই যে প্রিভিয়াস ভ্যালুটা পাবে 5, এবং এইটা সাথে মাল্টিপ্লাই করে দিব, অর্থাৎ আপনার এখানে আউটপুট পাবেন আপনি কত, 10 পাবেন। আবার সিমিলারলি ধরুন যে আপনি এটাকে এই যদি ডিভিশন সিম্বলটা ইউজ করেন, এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করেন, তাহলে কি হবে, এখানে ধরুন যে আপনি দিলেন যে লাইক 14, তাহলে কিন্তু এটা হবে এক্স ডিভিশন বাই কত, 2, দ্যাট মিনস দ্য আউটপুট উইল বি কত, 7। এখানে এই যে আউটপুটটা 7 হয়ে গেল। তো আশা করি আপনারা এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরস এবং অ্যারিথমেটিক অপারেটরস দুইটাই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা কম্প্যারিজন অপারেটর নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।